আজ মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছি। আজ পুরো আকাশ ঘুরে বেড়াবো আর উপর থেকে বন দেখবো। অনেক মজা হবে। উফ, আমার মনটা যে আনন্দে নাচছে। মেঘটি এদিক থেকে ওদিক ঘুরতে থাকে। এরপর মেঘটি নদীর উপরে আসে আর বলতে থাকে, এই নদীর পানিগুলো তো আমাদের দেয়া। বাহ, এই নদীর পানিগুলো তো উপর থেকে অনেক সুন্দর লাগছে। এমন সময় মেঘের চোখ যায় নদীর উপরে থাকা একটি আঙুর গাছের দিকে। আরে আরে, নদীর উপর ওটা কিসের গাছ? যাই তো, কাছে গিয়ে একটু দেখি। আরে আরে, এটা তো আঙুর গাছ। আর এই আঙুরগুলো দেখতে তো বেশ সুন্দর। পাখিরা এগুলো খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে। আমারও খুব ইচ্ছে করছে এগুলো খাওয়ার জন্য। দেখি তো এটা খেতে কেমন লাগে। আরে আরে, আঙুরগুলো এত টক কেন? আমার মুখ পেট যে একেবারে টক হয়ে গেল। ছি, পাখিরা যে এসব ফল কি করে খায় কে জানে। আরে, আমার মা তো টক আঙুর খেতে খুব পছন্দ করে। যাই, কিছু টক আঙুর নিয়ে মায়ের কাছে যাই। মেঘ কিছু টক আঙুর নিয়ে তার মা মেঘের কাছে যায়। মা মেঘ মেয়ের কাছে এমন টক আঙুর দেখে কিছু না বলেই খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পর অস্থির হয়ে বলতে থাকে, কি, এই টক আঙুরগুলো তুই নদীর জলে পেয়েছিস তাই না? হ্যাঁ মা, কিন্তু তুমি জানলি কি করে? তুই এগুলো খেয়েছিস নাকি শুনি? হ্যাঁ, আমি তো খেয়েছি, কিন্তু তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? হায় হায়, এটা তুই কি করেছিস রে মা? এখন তোর পেটে যে পানি আছে সব যে বিষ হয়ে যাবে। এগুলো যে অভিশপ্ত টক আঙ্গুর। আমাদের তো কিচ্ছু হবে না, কিন্তু আমরা যে বৃষ্টি দেব, আর সেটা যদি পাখিরা খায় তাহলে তো তারা মারা যাবে। এবার তাহলে কি হবে মা, বলো আমাকে। কি আর হবে, আমরা তো পাখিদের ভালো চাই, তাই আমরা আর বনে বৃষ্টি দেব না, বুঝেছিস? তোর সামান্য একটা ভুলের কারণে বনের সব পাখিরা এখন কষ্ট পাবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মেঘেরা বনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এভাবেই খরার সৃষ্টি হয়। নদী নালা পুকুর সবকিছু শুকিয়ে যায়। পানির অভাবে বনের পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। এদিকে সকালে টুনির মেয়ে টুকি তাকে বলতে থাকে, মাম্মা, আমি যে খুব পিপাসা পেয়েছে। আমি গলে যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। মা, আমি কি একটু পানি দাও? মারে, ঘরে যে কোনো পানি নেই, আমার নদীতেও কোনো পানি নেই। সব পানি যে শুকিয়ে গেছে রে মা। আমারও যে অনেক পিপাসা পেয়েছে রে মা। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। বনে যে কোনো বৃষ্টি হচ্ছে না। এমন সময় সেখানে যোগু কাকা আসে। টুনি বোন, তোর কাছে কি পানি আছে? থাকলে আমাকে একটু দে। আমার ছেলেটা যে পানির জন্য অনেক কাতরাচ্ছে। না দাদা, আমার বাড়িতেও যে কোনো পানি নেই। আচ্ছা দাদা, আমাদের সাথে এসব কি হচ্ছে বলো তো? আমার মনে হচ্ছে মেঘের কাছে যেতে হবে বৃষ্টি চাওয়ার জন্য। ঠিক বলেছিস তুই, চল মেঘের কাছে যাই। এরপর ওরা দুজন মিলে মেঘের কাছে যাওয়ার জন্য উড়তে থাকে। মা মেঘ আকাশে টুনি আর যোগুকে দেখে বলতে থাকে, কি ব্যাপার টুনি, তোমরা এখানে? আর তোমাদের এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? মেঘ, আমাদের বনে খরার কারণে কোনো পানি নেই, আর তোমরা অনেকদিন থেকে বৃষ্টি দিচ্ছ না, তাই আমরা তোমার কাছে এসেছি। দয়া করে বৃষ্টি দাও, নইলে যে আমরা সবাই মরে যাব। এরপর মা মেঘ টুনি আর যজ্ঞকে সব কথা খুলে বলে। অন্যদিকে কণিকা একটি পাথর নিয়ে যাচ্ছিল। ঘরে আগুন জ্বালানোর মতো কোনো উপকরণ নেই, এই পাথরটা দিয়ে ভালোভাবেই আগুন জ্বালাতে পারবো। উফ বাবা, পাথরটা অনেক ভারী। কিছু দূর যাওয়ার পর কণিকার পা থেকে পাথরটা নিচে পড়ে যায়, আর আরেকটা পাথরের সাথে আঘাত লেগে আগুন জ্বলে ওঠে।
আর শুকনো পাতায় লেগে সেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। কণিকা আগুন দেখে ভয়ে চিৎকার করতে থাকে, আগুন লেগেছে বনে, আগুন লেগেছে, কে কোথায় আছো, জলদি পানি নিয়ে এসো। কণিকার এমন চিৎকার শুনে টুনি মেঘকে বলতে থাকে, আগুন লেগেছে মেঘ বন্ধু, আগুন লেগেছে বনে। যাই হোক, তোমাকে এখন বৃষ্টি দিয়ে আগুন নেভাতে হবে, না হলে যে পুরো বন জ্বলে যাবে। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, তাহলে আমি বৃষ্টি দেব, আর বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দেব। এরপর মা মেঘ তার কন্যাকে নিয়ে আগুনের উপর বৃষ্টি দিতে থাকে, আর কিছুক্ষণ পর আগুন নিভে যায়। বৃষ্টির সেই বিষাক্ত পানি নদীতে চলে যায়। এরপর মেঘ আবারও টুনি আর যজ্ঞকে বলতে থাকে, টুনি বন্ধু, তুমি এক্ষুনি বনে যাও আর সবাইকে সতর্ক করে দাও, যাতে করে এই পানি কেউ যেন না খায়। এই পানি যেই খাবে সেই মারা যাবে। টুনি আর যজ্ঞ আকাশ থেকে তাড়াতাড়ি বনে আসে আর সবাইকে সতর্ক করে দেয়, যার কারণে কেউই আর নদীর পানি পান করে না। এভাবে আরো 2 দিন কেটে যায়। একদিন সব পাখিরা টুনির বাড়িতে আসে আর বলতে থাকে, টুনি, এভাবে আর কতদিন চলবে রে? নদীর বিষাক্ত পানি দেখে যে আমাদের আর মন চাইছে না। কিছু একটা বুদ্ধি কর, যাতে করে নদীর পানি বিষ মুক্ত হয়। আমি তো সবটাই বুঝতে পারছি দিদি, কিন্তু আমার মাথায় যে বিষ সরানোর কোনো উপায় আসছে না। কি করব আমি, তোমরাই বলো। অন্যদিকে টুনির বাড়ির নিচে একটা সাপ যজ্ঞ কাককে দংশন করে, যার কারণে যজ্ঞ কাক ভীষণ রেগে যায়। শয়তান কাক, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আর তুই আমাকে দংশন করলি। তাড়াতাড়ি আমার বিষ তুলে নে, নয়তো তোর মরার আগেই আমি তোকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে দেখে, তাই আমি তোমাকে দংশন করেছি। দাঁড়াও, আমি এক্ষুনি বিষ তুলে নিচ্ছি। এরপর সাপ যজ্ঞর পা থেকে বিষ তুলে নেয়, আর যজ্ঞ ভালো হয়ে যায়। যজ্ঞ আর সাপের কথা শুনে সব পাখিরা সেখানে চলে আসে। টুনি সাপকে বলতে থাকে, সাপ বন্ধু, তুমি চলে যেও না, তোমাকে যে আমাদের ভীষণ প্রয়োজন। তুমি কি আমাদের সাহায্য করবে? আমরা যে অনেক বড় বিপদে পড়েছি, তোমার কাছে হাত জোড় করছি, তুমি দয়া করে না করো না। আচ্ছা, তবে আগে তোমরা বলো তো, কি সাহায্য চাই তোমাদের? আমাদের নদীর পানিতে বিষ পড়ে গেছে, তুমি নদী থেকে সব বিষ তুলে নাও আর নদীর পানিগুলোকে বিশুদ্ধ করে দাও। আমরা যে পানির পিপাসায় ছটফট করছি, তুমি সাহায্য না করলে যে আমরা মরে যাব। শান্ত হও, আমি তোমাদেরকে সাহায্য করব। আমি নদী থেকে সমস্ত বিষ তুলে নেব, আর তারপর সমস্ত পানি বিশুদ্ধ হয়ে যাবে, আর আমিও অনেক বিষের অধিকারী হব। নিয়ে চলো, নিয়ে চলো নদীর কাছে। সাপের কথা শুনে সবাই অনেক খুশি হয় আর সাপকে নিয়ে নদীর পাড়ে যায়। এরপর সাপ নদীর পানি থেকে সমস্ত বিষ তুলে নেয়। আরো কোনো কিছু থেকে যদি বিষ তুলতে হয়, তাহলে আমাকে ডেকো, কেমন? আমি তোমাদের সাহায্য করব। তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না সাপ বন্ধু। এরপর সাপটি সেখান থেকে চলে যায়, আর পাখিরা মনের আনন্দে পানি পান করতে থাকে। পানি পান করা শেষে টুনি বলতে থাকে, মেঘ বন্ধুকে সাপ বন্ধুর কথা বলতে হবে, আর এরপর থেকে বৃষ্টি হলে আমরা সাপ বন্ধুকে বৃষ্টির পানি থেকে বিষ তুলে নিতে বলবো। এই চলো চলো, এখন আমরা বাড়িতে ফিরে যাই। এরপর যে যার মতো বাড়িতে চলে যায়। রিমিতাকে পালকিতে করে সকলে নিয়ে যাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে নতুন বর হিমাংশু এবং বরযাত্রীও হেঁটে হেঁটে যাচ্ছিল। রিমিতা দেখতে খুবই সুন্দর ছিল। লাল বেনারসি পরে নতুন বউ সেজে তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। সকলেই রিমিতার সৌন্দর্য নিয়ে প্রশংসা করছিল।
মালতী, তোর বৌমা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। তোর ছেলের ভাগ্য খুবই ভালো। হ্যাঁ, আমাদের পাড়ার সেরা বৌমা হবে। এত সুন্দর দেখতে আমাদের পাড়ায় আর কেউ নেই। আরে দেখতে তো হবে কার পছন্দর মেয়ে, তাই না? আমার ছেলের জন্য আমি নিজেই বউ পছন্দ করেছি। সকলে নিজেদের মধ্যে রিমিতার সৌন্দর্য নিয়ে প্রশংসা করছিল। তখনই রিমিতা তার পেটে তীব্র যন্ত্রণা অনুভব করে। ও ও ওরে বাবা, হঠাৎ করে আমার পেটে এত ব্যথা করছে কেন? ও মা গো, মরে যাব মনে হচ্ছে। হে উপরওয়ালা, সাহায্য করো আমায়, রক্ষা করো তুমি। উপরওয়ালা, রক্ষা করো। রিমিতা কাউকে কিছু না বলে চুপ করে থাকে। কিছুক্ষণ ধরে পেটের ব্যথা সহ্য করলেও তার পক্ষে আর পেটের ব্যথা সহ্য করা সম্ভব হচ্ছিল না। তাই সে জোরে চিৎকার করে ওঠে, আহ আহ, আমার পেটে খুব ব্যথা করছে। হিমাংশু, আহ, বাঁচাও, এখানে এসো, আমার ভীষণ পেট ব্যথা করছে। হিমাংশু রিমিতার কথা শুনে বেশ ভয় পেয়ে যায়। এই দাঁড়াও দাঁড়াও সবাই, তোমরা তাড়াতাড়ি পালকিটা নিচে নামাও, নিচে নামাও। আমার বউয়ের শরীর খারাপ হয়তো করছে, আর ওর পেটটা খুব ব্যথা করছে। তাড়াতাড়ি পালকিটা নিচে নামাও। হিমাংশুর কথা শুনে সবাই ভীষণ অবাক হয়ে যায়। আর পালকিটা নিচে নামালে সবাই দেখতে পায় যে রিমিতা ভীষণ জোরে কান্নাকাটি করছে। তারা সকলেই একটা নির্জন জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে আশেপাশে কোনো লোকজনকে দেখা যাচ্ছিল না, আর আশেপাশে কোনো হসপিটালও ছিল না। এখানে তো কোনো হসপিটালও নেই, এখন আমি কি করব? তোমরাই কিছু করো প্লিজ, ও ভীষণ কষ্ট পাচ্ছে। আমার মনে হচ্ছে নতুন বউ বিয়েতে কিছু উল্টোপাল্টা খেয়েছে, তাই তো গ্যাস হয়ে গেছে। আমার কাছে হজমালা আছে, নাও এটা বৌমাকে খাইয়ে দাও। প্রতিবেশীর এমন কথা শুনে রিমিতাকে হাজমোলা খাওয়ানো হয়, কিন্তু তাতেও রিমিতার কোনো কিছুই হয় না। মালতী দেবী তার বৌমাকে একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল বের করে খাইয়ে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। রিমিতা আরো জোরে চিৎকার করতে থাকে। সবাই কি করবে কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। এ নিয়ে সবাই ভীষণ চিন্তিত ছিল। হঠাৎ করে সবাই ছোট বাচ্চার কান্না শুনতে পেয়ে আঁতকে ওঠে। রিমিতা পালকির মধ্যেই একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছিল। হায় হায়, এটা কি সাংঘাতিক ব্যাপার! এই মেয়েটাকে আমরা যতটা ভালো ভেবেছিলাম, এই মেয়ে তো সব থেকে বেশি খারাপ মেয়ে। সবে মাত্র বিয়ে হলো, আর এখন পর্যন্ত শ্বশুর বাড়িতে পা দিতেই পারলো না, আর তার মধ্যে সে বাচ্চা জন্ম দিয়েছে। ছি 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 ছি, এই মুখপুরীকে নিয়ে আমরা এতক্ষণে গর্ব করছিলাম। মেয়েটা দেখতেই শুধু সুন্দর, কিন্তু মেয়েটার ভিতরে একদম কালো। মালতী, তুমি তো তোমার বৌমাকে নিয়ে খুব অহংকার করছিলে। তোমার তো বা মাটিতেই পড়ছিল না। এবার বলো, এই কলঙ্কিনী মেয়েটাকে নিয়ে কিভাবে সমাজের কাছে চোখ দেখাবে? এই মেয়েটাকে তুমি বাড়িতে রাখতে পারবে? সমাজে মুখ দেখাবে কি করে? তুমি একে বাড়িতে রাখতে পারবে? এজন্যই বলা হয় বিয়ের আগে সবটাই খোঁজ খবর নেওয়া উচিত। এই মেয়েটা হয়তো বিয়ের আগেই কারো সাথে সম্পর্ক ছিল। আমি বলছি শোনো, এই মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, একে এখানেই ছেড়ে দাও। মালতী, তুমি আবার তোমার ছেলে দ্বিতীয় বিয়ে দিবে? এরকম পাপী মেয়েকে বাড়িতে রাখার কোনো দরকার নেই। এই মেয়েটাকে নিয়ে তোমার ছেলে কিভাবে সংসার করবে? এই পাপী মেয়েটাকে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। রিমিতা সকলের কথা শুনে কেঁদেই চলেছে, আর হিমাংশু একবার ছোট্ট মেয়েটির দিকে তাকায়, তো আরেকবার রিমিতার দিকে তাকায়। হিমাংশু কি করবে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। সকলেই রিমিতাকে পালকি থেকে নামাতে যাবে, ঠিক তখনই হিমাংশু সদ্য ফোটা কন্যা সন্তানটিকে কোলে নিয়ে বলতে থাকে, তোমরা দাঁড়াও, তোমরা রিমিতার কিছুই করবে না, আর এই বাচ্চাটা আমার, আর এই সন্তানের বাবা হলাম আমি নিজেই। হিমাংশুর এমন কথা শুনে সকলেই আকাশ থেকে পড়ে। হিমাংশু, এসব তুই কি বলছিস? আর এই বাচ্চারা তোর কিছুতেই হতে পারে না। মেয়েটার রূপের জালে ফাঁসিস না বাবা, তুই এর থেকে অনেক সুন্দরী মেয়ে পাবি। এই মেয়েটা একটা পাপী মেয়ে, এ যা পাপ কাজ করেছে এ তা কোনোদিনও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। না মা, রিমিতার সাথে আমিও পাপের ভাগীদার। মা, তুমি এসব কথা বলতে পারো না মা, এ তো 3-4 বছর আগের কথা মা। আজ থেকে প্রায় 3-4 বছর আগের কথা। হিমাংশু যখন প্রথম কলেজে ভর্তি হয়েছিল, তখন সে রিমিতাকে দেখে পাগল হয়ে গিয়েছিল। রিমিতা দেখতে ভীষণ সুন্দর ছিল, সে যেমনই লম্বা ছিল তেমনই ফর্সা ছিল। কিন্তু প্রথম দিন হিমাংশু রিমিতার সাথে কথা বলার সুযোগ পায় না। প্রত্যেক দিনই তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকতো। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। একদিন হিমাংশু রিমিতার কাছে এসে বলে, হ্যালো রিমিতা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আসলে তোমাকে আমি পছন্দ করি, তোমাকে আমার খুবই ভালো লাগে। তুমি কি আমাকে বিয়ে করবে? কি বিয়ে? এখন তো সবে মাত্র আমরা কলেজে ভর্তি হয়েছি, তাছাড়া আমি এখন কোনো রিলেশনে জড়াতে পারবো না। আমার বাবা মা জানলে আমাকে খুব মারবে।
তুমি তো দেখছি আমার মতেই ভীতু। আমার বাবা মা জানতে পারলেও আমাকে ভীষণ মারবে। কিন্তু আমি তো তোমাকে এখনই বিয়ে করতে বলছি না, আগে আমরা পড়াশোনা করব, নিজেদের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আচ্ছা ছাড়ো, তুমি কি আমার বন্ধু হতে পারবে নাকি সেটা তো কোনো প্রবলেম আছে? না, তা কোনো প্রবলেম নেই, কিন্তু আমি শুধু তোমার বন্ধুই হতে পারবো, এর চেয়ে বেশি কিছু নয়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। তারা একসঙ্গে কলেজে যেত, পড়াশোনা করত এবং একসঙ্গেই বাড়িতে ফিরতো। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে যায়, আর এরই মধ্যে তারা একে অপরকে ভীষণ ভালোবেসে ফেলে। একদিন রিমিতা হিমাংশুকে বলে, হিমাংশু, আমি তোমাকে কিছু বলতে চাই। আমরা যা করছি তা কিন্তু একদম ঠিক নয়। আসলে আমি আমার ফ্যামিলির কথা এতদিনে তোমাকে কিছু জানাইনি। তুমি কি কথা বলতে চাইছো রিমিতা? আসলে তোমার আর আমার সম্পর্ক বাড়ি থেকে কখনোই মেনে নেবে না। তুমি আর আমি কখনোই এক হতে পারবো না। এ তুমি কি বলছো রিমিতা? কিন্তু কেন সেটা বলো। বলছি হিমাংশু, বলছি। আমরা 2 বোন। আমার একটা ছোট বোন আছে, আমার একটা বড় দিদি আছে। আমার দিদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর খুব কম বয়সে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, আর পালিয়ে ওরা বিয়েও করে নিয়েছে। আমার বাবা মা ওদের আজ পর্যন্ত মেনে নেয়নি। আমি তখন খুব ছোট ছিলাম, আর আমি ছোট থেকে একটা কথাই শুনতে শুনতে বড় হয়েছিলাম, আর তা হলো আমার বাবা মা তাদের পছন্দ মতোই আমাকে বিয়ে দেবেন। আমার বাড়িতে লাভ ম্যারেজ কখনোই মানবে না। রিমিতা, আমার লাইফের সঙ্গে তোমার কিছুটা মিল আছে। আমিও তোমাকে কিছু বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি ভেবেছিলাম যদি তুমি আমাকে ভুল বোঝো সেজন্যই। তাহলে কি হবে বলো তো? আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি কি পারবে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? না রিমিতা, কখনোই পারবো না। আমি তোমাকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না। আর পড়াশোনা শেষ হতে হতে আরো 1 বছর আছে, এই 1 বছরটা কাটুক, তারপরে ভাবা যাবে। এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। তারা কোনো উপায় না পেয়ে দুজনে কোর্ট ম্যারেজ করে নেয়। তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তারা দুজনে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখা করত। তারা একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতো। এরই মধ্যে হিমাংশু একটা ভালো চাকরি পেয়ে যায়। রিমিতা, আমি চাকরি পেয়ে গেছি। এবারে আমাদের নেক্সট প্ল্যানটা শুরু করে দিতে হবে। আমি চাকরি পাওয়ার সাথে সাথে মা আমার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছে। প্রতিদিন বাড়িতে ঘরে কিসে হাজার হাজার মেয়ের ছবি দেখাচ্ছে। ভীষণ টেনশন হচ্ছে আমার। নেক্সট প্ল্যান মানে? এবার তুমি কি করবে? তুমি কি তোমার মাকে বলে দেবে যে আমরা কোর্ট ম্যারেজ করেছি? না না না, এটা সম্ভব নাকি? আমি ঘটক মশাইকে টাকা খাইয়ে রাজি করিয়েছি। তোমার একটা ভালো ফটো আমাকে দাও। ঘটক মশাই কালকে তোমার ফটো এনে মাকে দেখাবে, আর তোমার নামে অনেক প্রশংসা করবে। তুমি আমি যে আগে থেকে একে অপরকে জানতাম, এটা মাকে কিছুতেই জানানো যাবে না। তাদের প্ল্যান মতোই পরের দিন ঘটক মশাই হিমাংশুর মাকে রিমিতার ফটো দেখায়, আর তার সাথে রিমিতার অনেক প্রশংসাও করতে থাকে। রিমিতা দেখতে খুব সুন্দর হওয়ায় মালতী দেবী এক ঝলকেই তাকে পছন্দ করে ফেলে। সে তার ছেলে হিমাংশুকে ডেকে জিজ্ঞাসা করে, হিমাংশু, আমি তোর জন্য একটা সুন্দর মেয়েকে দেখেছি। একবার মেয়েটাকে দেখতো, তুই তোর পছন্দ হয় কি না? আমার দেখার প্রয়োজন নেই মা, আমি জানি তুমি আমার জন্য যাকে দেখবে সে অবশ্যই দেখতে অনেক সুন্দর হবে। তুমি আমাকে যার সঙ্গে বিয়ে দেবে আমি তাকে বিয়ে করবো মা। আমি দাদার মতো কিছুতেই করবো না মা। এরপর ঘটক মশাই রিমিতার বাবা মাকেও রাজি করায়। হিমাংশু ভালো চাকরি করাতে রিমিতার বাবা মাও রাজি হয়ে যায়। হিমাংশুর বাবা বিদেশে থাকায় বিয়েটা 7 মাস পরে হওয়ার কথা ছিল, কিন্তু এরই মধ্যে একদিন রিমিতা জানতে পারে যে সে মা হতে চলেছে। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, আর রিমিতা কখনোই তার বাচ্চাটিকে নষ্ট করতে চাইতো না। এভাবে দেখতে দেখতে কেটে যায় 7টি মাস। এরপর সময় আসে রিমিতা আর হিমাংশুর বিয়ে করার, আর খুব ধুমধাম করেই তাদের বিয়ের অনুষ্ঠান হয়ে যায়। আর এরপরে শুরু হয় এসব এলাহি কাণ্ড। তো এখন সব শুনলে তো মা, এখন বোঝো কি হয়েছিল। সবকিছু শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এরপর বাধ্য হয়ে সবাই সবটা মেনে নেয়, আর নতুন বৌমা সহ নাতনিকেও ঘরে তুলে নেয়। কিরে পূজা, তোর হলো? বাজারেই তো যাচ্ছি, এত সাজগোজের কি আছে বলতো? তাড়াতাড়ি আয় দিদি ভাই। দিদি ভাই, তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? আমি তো যাচ্ছি, দাঁড়াও। এই তো আমি চলে এসেছি। আর বাজারে যাব, একটু সাজবো না? আমি এখন বড় হচ্ছি না, একটু তো পরিপাটি হয়ে থাকতে হবে বলো। হয়েছে হয়েছে, আর অত পাকনা পাকনা কথা বলতে হবে না। চল তো তাড়াতাড়ি, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনতি বুড়ি তার নাতনি পূজাকে নিয়ে বাজারে যেতে থাকে। মিনতি বৃদ্ধা একজন মহিলা। মিনতি বুড়ি
তার তান্ত্রিক বিদ্যা, জাদুবিদ্যা, লোকজনের রোগব্যাধি সারিয়ে যা অর্থ পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। যখন তার নাতনিকে নিয়ে বাড়িতে ফিরছিল তখন সে পথে হঠাৎ একটা আহত গাভীকে দেখতে পায়। পূজা, পূজা, দেখ দেখ, গাভীটার শরীরে কত ক্ষত হয়েছে, কি রক্ত ঝরছে, ওকে সাহায্য করা দরকার। ঠিক বলেছ ঠাকুমা, এই অসহায় গাভীটাকে সাহায্য করা উচিত। চলো চলো ঠাকুমা, আমরা গাভীটাকে বাড়িতে নিয়ে যাই। ঠিক বলেছিস, গাভীটার প্রাণ বাঁচানো দরকার। এখানে রেখে গেলে গাভীটার প্রাণ সংশয় হবে। এরপর মিনতি বুড়ি গাভীটাকে সাথে নিয়ে বাড়িতে নিয়ে যায় আর গাভীটার ক্ষত স্থানে জড়িবুটি লাগিয়ে দেয়, জাদুবিদ্যা করে গাভীকে সুস্থ করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য। বুড়িমা, তুমি যখন আমার এত বড় উপকার করলে তাহলে আমাকে একটু আশ্রয়ও দাও। আর আমি এতটা হতভাগা যে আমার কোথাও যাওয়ার জায়গাও নেই। এ আর কি এমন বাপু, তবে আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকিস আমাদের সাথে। মিনতির কথা শুনে গাভী খুব খুশি হয় আর গাভী তাদের সাথে থাকতেই শুরু করে। আর হঠাৎ একদিন বুড়িটি অসুস্থ হয়ে মারা যায় আর বুড়ির মৃতদেহের পাশে গাভীটি কান্না করতে থাকে। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো। বুড়িমা, ও বুড়িমা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? বুড়িমা, এবার আমার দেখাশোনা কে করবে? বুড়িমা, তুমি না থাকার কারণে যে আমার চারিদিকে শূন্য শূন্য লাগছে বুড়িমা। আর গাভী এভাবে চিৎকার দিয়ে কান্না করতে থাকে আর গাভীর কান্না শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আর মিনতি বুড়ির হঠাৎ মৃত্যুতে প্রতিবেশীরাও অনেক অবাক হয়ে যায়। হায় হায়, এটা কি করে হলো? বুড়িমা তো একদম সুস্থই ছিল, তবে হঠাৎ করে বুড়িমা মারা গেল কিভাবে, আর কখনই বা মারা গেল? সে বলো না গো, আজ হঠাৎই বুড়িমা ভোরবেলা মারা গেছে। কাল রাতেও তো ঘুমানোর আগে বুড়িমাকে সুস্থ সবল দেখেছিলাম। এক রাতে যে কি হয়ে গেল, বুড়িমা হঠাৎ করে মারা গেল। বুড়িমা যে এভাবে মারা যাবে তা কখনো কল্পনাই করিনি। এখন থেকে আমরা কার কাছে চিকিৎসা নেব? আচ্ছা, বুড়িমার যে একটা নাতনি ছিল সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, তাকেও পাওয়া যাচ্ছে না। বুড়িমা মারা যাওয়ার পর থেকে তাকেও আমি দেখতে পাচ্ছি না। কোথায় যে চলে গেছি তাও বলতে পারছি না। কাল রাত থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। জাগিয়ে তোমরা আমাকে একটু সাহায্য করো না গো, বুড়িমার যে সৎকার করাতে হবে। আর হ্যাঁ, কদিন আগে তো বুড়িমা কথায় কথায় আমাকে বলেছে বুড়িমাকে যেন পোড়ানো না হয়, তাকে যেন কবর দেওয়া হয়। তাই নাকি? তবে তো বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করতেই হবে। কিন্তু বুড়িমার মৃত্যুর সময় যে তার নাতনি নেই, এটা ভেবেই তো খারাপ লাগছে। এরপর সকলে মিলে মিনতি বুড়িকে কবর দেয় আর সব প্রতিবেশীরাও সেখান থেকে চলে যায়। আর গাভী মিনতি বুড়ির কবরের উপরে একটা কালো কলা গাছ লাগিয়ে দেয় আর এরপর গাভী ঘরে চলে যায় কোনো এক রহস্যমাখা হাসি হাসে। আমি আমার সাধনা পূরণে এক ধাপ এগিয়ে গেলাম। এভাবেই একদিন আমি আমার সাধনা পূরণ করব। মিনতি বুড়ির মৃত্যুর পর থেকে গাভী বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। আর রোজ সন্ধে হলেই গাভীটি মিনতি বুড়ির কবরের সামনে যেত আর ধূপ ধুনা জ্বালিয়ে কি সব মন্ত্র পড়ত। আর এসব কিছু একটি লোক দেখে ফেলে। এই কি কাণ্ড, বুড়ির কবরের উপরে কলা গাছ! এই গাভী, এই তুমি বুড়ির কবরের উপরে কলা গাছ লাগিয়েছো কেন? তাও আবার কালো রঙের কলা গাছ। আর তুমি কবরের পাশে এসব কি করছো? বুড়িমার আত্মার শান্তির কামনা করছি গো। আর কলা গাছ লাগাবো না মানে? বুড়িমার যে এটা শেষ ইচ্ছে ছিল। বুড়িমা বলেছিল তার কবরের উপরে যেন একটা কলা গাছ থাকে, তাই আমি সবুজ কলা গাছই কালো রং করে এখানে রেখেছি, যাতে বুড়িমার ইচ্ছেটা পূরণ হয়। কেন, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? আমি আমার বুড়িমার শেষ ইচ্ছে পূরণ করছি, বুঝতে পেরেছো? গাভীর কথা শুনে রাঘব চুপ হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আর মিনতি বুড়ির কবরের পাশ দিয়ে একটা সাপকে সবসময় দেখা যেত। শয়তান সাপ, তুই আবারও এখানে এসেছিস? সর সর বলছি এখান থেকে। দাঁড়া, তোকে আজকে আমি লাঠি দিয়ে মেরে ফেলবো। যা যা এখান থেকে। এরপর গাভীটি সাপটিকে লাঠি মেরে তাড়িয়ে দেয়।
আর এসব কিছু একটি পরী দেখে। আর পরীটি সাপকে বলে, কি হলো সাপ, ওই গাভীটি তোকে এভাবে মারলো কেন? আসলে তোকে আমি এভাবে দেখতে পেয়ে তোর কাছে চলে আসলাম। আর কবরের উপরে ওই কলা গাছটা কেন? আমাকে সবটা তুই খুলে বলতো। এই অনেক কথা গো বুড়ি, আমি কোনো সাপ নই, আমি হলাম একটা মানুষ। আর ওই খবরটা আমার ঠাকুমার। আর গাভীটা আসলে একটা জাদুকন্যি। গাভী নয় গো, ওই শয়তান জাদুকর, ওই ডাইনিটি গাভী রূপে আমার ঠাকুমার কাছে আশ্রয় নিয়েছিল। পরে ওই জাদুকন্যি আমার ঠাকুমাকে হত্যা করেছে আর আমাকে এমন সাপ বানিয়ে রেখেছে। কিন্তু আমি এসব কথা কাউকেই বোঝাতে পারিনি। আমার কথা শুধুই তুমি বুঝতে পারছো গো। কি, ওই গাভী তাহলে জাদুকর্ণী? আর ওই জাদুকর্ণী এসব করেছে? কিন্তু জাদুকর্ণীর এতে কি স্বার্থ আছে বলতো আমাকে? আমার ঠাকুমা যে জাদুবিদ্যা জানতো গো। আর এমন জাদুবিদ্যা জানা কোনো মানুষের কবরের পাশে যদি কোনো কালো কলা গাছ রোপণ করে, সেই কলা গাছকে ঘিরে তন্ত্রমন্ত্র চর্চা করে অধিক শক্তিশালী হওয়া যায়। আর জাদুকর্ণী সেটাই করছে গো। ছি, ওই জাদুকর্ণী এত খারাপ। তবে তো ওকে একটা শাস্তি দিতেই হবে। তার আগে তোর রূপ ফেরাতে হবে। এসব কথা বলে পরীটি সাপটির মাথায় তার জাদুদণ্ড ছোঁয়ায়। আর মুহূর্তেই সাপটা পূজায় পরিণত হয়। আর পরী জাদু করে একটা তলোয়ার নিয়ে আসে। এরপর পূজাকে নিয়ে কবরের কাছে আসে। আর তখনই সেখানে গাভীটা আসে। তোর এত বড় সাহস শয়তান পরী, তুই আমার শিকারকে সাহায্য করিস? তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। গাভীর কথা শেষ হতে না হতেই পরী তলোয়ার দিয়ে কলা গাছকে কেটে দেয়। আর কলা গাছটা পড়ে যেতেই গাভীটি একটি জাদুকর্ণীতে পরিণত হয়। শয়তান পরী, এটা কি করলি তুই? আর মাত্র 2 দিন সাধনা করলেই আমি মহা শক্তিশালীর অধিকারী হতাম। আর তুই কি না আমার প্রধান অস্ত্র কলা গাছটিকেই কেটে ফেললি? আমি তো শুধু কলা গাছকেই কেটেছি, এবার আমি তোর গলা কাটবো। এরপর পরী তলোয়ার দিয়ে জাদুকর্ণীর মাথাটা কেটে দেয়। আর জাদুকর্ণী সেখানে মারা যায়। তোমায় অনেক ধন্যবাদ পরী, তুমি জাদুকর্ণীকে শাস্তি দিয়েছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।